তার বক্তব্যের জন্য। এ পর্যায়ে বক্তব্য পেশ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি জনাব জিয়াউল হক স্যারকে। জনাব জিয়াউল হক স্যার বিশিষ্ট গ্রন্থকার ও লেখক, যুক্তরাজ্য। আমি জিয়াউল হক স্যারকে তার বক্তব্য পেশ করবার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মুহতারাম মডারেটর জনাব মুস্তাফিজ, মুহতারাম, আজকের 23শে জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আমেরিকা সম্মানিত চেয়ারম্যান, আজকের আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, মুহতারাম প্রধান অতিথি, আমি জানি না বিচারপতি আব্দুর রব স্যার ইতিমধ্যে জয়েন করেছেন কিনা, এবং আমার ইতিমধ্যেই আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন ডক্টর মোহাম্মদ আব্দুল বারী সহ বিশিষ্ট আমাদের শাহিন হাসনাত ভাই আছেন এবং আসাদ হাফিজ সাহেব আছেন, সম্মানিত কবি সহ আরো নাকিব মোহাম্মদ আছেন। যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হবেন তাদের সকলের প্রতি আমি সশ্রদ্ধ সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে 200 প্রায় 63-64 বছর আগের এই যে ঘটনাটা ঘটেছিল 23শে জুন, পলাশী ট্র্যাজেডি, যেটা ডক্টর বারী বলেছেন, আসলে ইট ওয়াজ নট এ ব্যাটল এট অল। তার সেই কথার সাথে একমত পোষণ করে আমি সময় ক্ষেপণ না করে রিপিটেশনে না যেয়ে বরং আমি ভিন্ন কিছু কথা আপনাদের সম্মুখে আমার নিজের কাছে এবং আমার শ্রোতা দর্শকদের সম্মুখে কিছু কথা বলতে চাই। আসলে আমরা প্রতি বছরই এটা নিয়ে আলোচনা করি, আলোচনা হয়, কারণ খুঁজি এ থেকে শিক্ষা নিয়েছি কিনা, ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি কিনা, সেটাই হলো মূল প্রতিপাদ্য বিষয়, যেটা ডক্টর বারী তার আলোচনায় বলেছেন যে আমরা লুক ব্যাক করেছি কিনা, লুক ব্যাক রোমান্থনের জন্য, নস্টালজিক হয়ে, রুমিফিকেশনের জন্য, রুমিনেশনের জন্য, না আমরা শিক্ষা নেবার জন্য সেখান থেকে কোনো শিক্ষা নিয়েছি কিনা এবং আমাদের আগামী পথ চলাটাকে নিষ্কণ্টক করেছি কিনা, সেটাই হচ্ছে আসল আলোচ্য বিষয়। আমি সেই প্রেক্ষাপটে দুটো কথা বলবো ইনশাআল্লাহ। মাত্র 22 বছরের একজন ছেলে নবাব হলেন আর 440 দিন ক্ষমতা থাকলেন। তিনি যে প্রেক্ষাপটে, যে ঐতিহাসিক প্রেক্ষাপটে নবাব হয়েছেন, সিংহাসনে আরোহণ করেছেন, যে সোসাইটিতে, সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ডে তিনি এবং যে সময়ে তিনি ক্ষমতায় এসছেন, এটা ছিল একটা দীর্ঘ প্যাথোলজিক্যাল প্রক্রিয়ার ধারাবাহিকতা। এটা ইংরেজরা না গেলেও অন্য কোনো বণিক যদি যেত সেখানে, আর কেউ যদি অ্যাটাকটা করতো, তাহলে ইট ওয়াজ ইনএভিটেবল, এটা হতোই, ঘটনাক্রমে এটা হয়েছে। এখন আমরা দুটো ভাগে এটাকে দেখতে পারি। একটা ভাগে দেখতে পারি ইউরোপিয়ান পার্সপেক্টিভে, ইংরেজ শক্তির পার্সপেক্টিভে, আর একটা দেখতে পারি আমরা আমাদের ভারতীয়, আমাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে। ইয়ে হচ্ছে, ইকো হচ্ছে, আমি জানি না, সরি, এনিওয়ে, তো আমরা লেটস স্টার্ট। এখন ঘটনাটা যেটা শুরু হয়েছিল, আর যেটা ডক্টর বারী বলেছেন যে ট্রেচারাস একটা গ্রুপ, মানে একটা কি বলবো, যে স্থানীয়দের সহযোগিতায় সামান্য কয়েকজন ইংরেজ প্রায় 5000 মাইল দূর থেকে গিয়ে ব্যবসা করার জন্য গিয়ে তারা সেখানে একটা ডিসেপশনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেললো, দেশটাকে তছনছ করে ফেললো দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে। এটা শুরুটা হয়েছিল, এটা হয়েছে ডিসেপশনের মাধ্যমে। এই ডিসেপশনের শুরুটা হয়েছে কোথায়? আমরা যদি একটু পেছনের দিকে ফেরত যাই, তাহলে আমরা যদি পিন পয়েন্ট করতে হয়, 1498-তে ভাস্কো দা গামা যখন যে সাউদার্ন কোস্টে নামলেন, ইন্ডিয়ার সাউদার্ন কোস্টে, তার মাত্র 7-8 বছর আগে বা 6.5 বছর আগে স্পেনের আন্দালুসিয়ার পতন হয়েছে। ভ্যাটিকান এবং খ্রিস্ট বিশ্ব তখন দে ওয়ার দেয়ার হাইট, তারা উদ্দীপ্ত ছিল, তারা এক ধরনের উন্মাদনার ভিতরে ছিল। মুসলিম স্পেনকে তারা ধ্বংস করতে পেরেছে, সেটাকে দখলে নিতে পেরেছে, এবং তারপরে ফার্ডিন্যান্ড এবং ইসাবেলার আপিলের প্রেক্ষিতে পোপ তাদেরকে অনুমতি দেয় পশ্চিম দিকে ক্রস দ্য আটলান্টিক যাবার, আবার এদিকে পূর্ব দিকে আসে ভাস্কো দা গামা। প্রথমে যে সাউদার্ন যে কোস্টে এসে কোচিন, তারপরে ওটাকে আমাদের ইন্ডিয়ার ইয়েগুলো কালিকট, কোচিন,
এখানে যখন এসে নামলো 1498 বা 1500 খ্রিস্টাব্দের একেবারে সূচনা লগ্নে, ষষ্ঠদশ শতাব্দীর একেবারে সূচনা লগ্নে, এখান থেকে যখন ফেরত গেল, ফেরত যে তার পরের বছর 1502 আলফেন্সো আবার আসে, আলফেন্সো ডি ক্লার্ক আবার আসে 33টা যুদ্ধজাহাজ সহ প্রায় 1500 সৈন্য নিয়ে। ওই এলাকাটা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র সালতানাত, ইসলামী সালতানাত সেখানে প্রতিষ্ঠিত ছিল, আরব বণিকরা ছিল সেখানে, একটা ডমিনেন্ট অবস্থা ছিল সেখানে, ইসলামী সালতানাত ছিল এবং ইসলাম এবং মুসলিম ইন্ডিয়ান কমিউনিটি, নেটিভ কমিউনিটি, তাদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান ছিল, সামাজিক যেটা হারমোনি সেটা সেখানে ছিল। কিন্তু সেই হারমোনিয়াস রিলেশনশিপকে নষ্ট করে এই আলফেন্সো ডি ক্লার্ক, আর হচ্ছে তার সাথে ছিল হচ্ছে পেদ্রো আলভারেজ। তাদের ডিসেপশনের শুরুটা হচ্ছে ওইখান থেকে। কালিকটে তারা আক্রমণ করলো। কালিকটে যখন প্রায় 1500 পর্তুগিজ সৈন্যের, আলফেন্সো ডি ক্লার্কের 1500 পর্তুগিজ সৈন্য নিয়ারলি 50% যখন যুদ্ধে, আরবদের সাথে যুদ্ধে ওখানে, আরব এবং স্থানীয় হিন্দুদের সাথে যুদ্ধে ওখানে নিহত হলো, মারা গেল, তখন কোচিনের রাজা জামুরিন তাদেরকে আশ্রয় দেয়। এই প্রথম শুরু হলো একটা বিদেশি শক্তিকে স্থানীয় হিন্দু রাজা আশ্রয় দিল মুসলমান সালতানাতের বিরুদ্ধে বৈরিতার কারণে। তারা সেখানে আশ্রয় পেল, সেখানে তারা তাদের ইয়েতে কি বলে ছত্র ছায়া, সেখানে তারা ব্যবসা করতে লাগলো, সংঘবদ্ধ হতে লাগলো। বনবাহিয়া ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, দ্বীপের উপরে বনবাহিয়া দুর্গ, সুরক্ষিত দুর্গ, সুরক্ষিত স্বর্গ, যেটা পর্তুগিজ ভাষায় বনবাহিয়া, এই বনবাহিয়াটাই আজকে বোম্বাই, সেখান থেকে তারা শুরু করলো। পরে সাউথে ইসলামিক স্টেট যেগুলো ছিল, সালতানাত ছিল, সেগুলোকে ধ্বংস করা গেল পরবর্তী 20 বছরের ভেতরে। এই যে ইউরোপ থেকে পর্তুগাল যে দখল করলো এবং দাস ব্যবসা শুরু করলো, অঢেল সম্পত্তি, কারণ আলফান্সো ডি ক্লার্ক যখন ফেরত আসে তখন প্রায় 63 গুণ 64 গুণ বেশি সম্পদ সে ফেরত নিয়ে আসে এবং তাকে হিরোইক সম্বর্ধনা দেওয়া হয় পর্তুগালে। তো সারা ইউরোপে তখন মানে অবস্থাটা এমন ছিল যে সবার মুখে মুখে যে এরা সোনার খনি পেয়ে গেছে, এরা সোনার খনি পেয়ে গেছে। এরা তখন এই 1501 থেকে শুরু করে 1588 খ্রিস্টাব্দের মাঝখানে এই প্রায় 90 বছরের সময়কালের হিস্ট্রিটা অত্যন্ত মানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি সিরাজকে যদি শুধু দেই, সিরাজউদ্দৌলা এবং মীর কাসেম, মীর জাফর, ঘসেটি বেগম সহ অন্যান্যদেরকে দোষ দেই, নিঃসন্দেহে তাদের প্রত্যেকের একটা রোল ছিল সেখানে। তো তাদেরকে শুধু দোষ দিলে এটা ইতিহাসের প্রতি সদাচার করা হয় না। কারণ সিরাজ না হয় ওখানে তাদের একটা গ্রুপের বিরোধিতার কারণে, ট্রেচারাস আচরণের কারণে পরাজিত হলো, কিন্তু তার পরবর্তী দীর্ঘ আড়াই বছরে তার পরবর্তী 2.5 থেকে 3 বছরের ভিতরে যে রিভোল্ট গুলো হয়েছে, মীর কাসেমের কাটুয়ার যুদ্ধ, দিয়ানালার যুদ্ধ, তারপরে আমাদের উত্তরবঙ্গের রংপুরে, দিনাজপুরে যে রিভোল্ট গুলো হয়েছে, তাদের প্রতি বিদ্রোহ করেছে কারা, তারা কেন পরাজিত হলো? সেখানে ভারতে যে অবস্থা ছিল, প্রতি 4000, ওই সময় আমি 1757 কথা বলছি, ওই সময় প্রতি 4000 ইন্ডিয়ান নাগরিকের বিপরীতে মাত্র একজন ছিল, ইংরেজ ছিল। 4000 ইন্ডিয়ান, গড়ের একটা হিসাবে রাফ এস্টিমেট করা হয়েছে, 4000-এর বিপরীতে একজন ছিল। পৃথিবীতে এই 190 বছরের ইতিহাসে কখনো এমন হয়নি। সবচেয়ে মানে ছিল সেটা হচ্ছে যে প্রতি 2500-এর বিপরীতে একজন মাত্র, 2500 ভারতীয় নাগরিকের বিপরীতে একজন মাত্র ইংরেজ ভারতে উপস্থিত ছিল। তারপরও তারা শাসন করতে পেরেছে এই কারণে যে আমাদের ভারতীয় সোশাল যে কালচার ছিল, সেই কালচারটা একে অপরের প্রতি বৈরী ভাবাপন্ন এবং একে অপরের প্রতি বঞ্চনার ক্ষোভ থেকে একে অপরের প্রতি প্রতিশোধ নেওয়ার যে ধারাবাহিকতা, যে ট্রেন্ড, এখান থেকে এসছে। এর জন্য আমরা যদি দেখি যে ওই সময় 1500 ষষ্ঠদশ শতাব্দীর শুরুর কথা বলেছি, 1501 থেকে 1588 সালের কথা বলেছি। এই 1501 সালে ইরানে, পারস্যে আল্ট্রা অর্থোডক্স শিয়া
ক্ষমতায় আসে শাহ আব্বাস এসে এমনকি শিয়াদের ভিতরে যারা মডারেট ছিল তাদেরকে হত্যা করা হয়, এবং এদেরই সুন্নিদের তো হত্যা করাই হয়, বাবরকে এবং হুমায়ুনকে সহযোগিতার জন্য শর্তে দেওয়া হয়েছিল সুন্নি আলেমদেরকে হত্যা আমার করতে। আলোচনা শেষ, এখন শুধু শুনবো, আমি আসতেছি। শর্তে দেওয়া হয়েছিল সুন্নি আলেমদেরকে যেন হত্যা করা হয়। তো এর মাঝখানে যে এই যে কুলি খান 1547 হায়দ্রাবাদে যে ইয়ে করে, হায়দ্রাবাদ নগরীর গোড়াপত্তন করে, নিরেট শিয়া অর্থোডক্স আইডিওলজির উপরে কট্টর অ্যান্টি ইসলামিক অ্যান্টি সুন্নি মানে যে যে কনসেপ্ট নিয়ে এই ধারাটা ভারতীয় উপমহাদেশে ইসলামের যে উদারনৈতিক এবং ইনক্লুসিভনেস এটাকে অনেক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি জানি না এই ব্যাপারে কোনো স্টাডি হয়েছে কিনা, না হলে এটা হওয়া উচিত, এবং এটা আমাদেরকে প্রচন্ড রকম ক্ষতিগ্রস্ত করেছে। এর কারণে প্রায় 600 বছরের কাছাকাছি ভারতের বুকে মুসলমান শাসনের মধ্যে প্রায় 235 বছর সম্ভবত, বা 34 বা 35 বছর মোগল শাসনের যে যে একটা লম্বা ট্রেন্ড, এর মাঝখানে ইসলামের যে বৃহত্তর সমাজ কল্যাণমূলক এবং ইনক্লুসিভনেস, মানবিক সাম্য, মর্যাদা এবং নারীর অধিকার, এগুলো প্রতিষ্ঠা করতে পারেনি। এটা আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদের মুসলমানদের এই রিফ্লেকশনটা আমাদের হওয়া উচিত। এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 1590-এর দিকে, 1588-র দিকে বা 1587-র দিকে ইংল্যান্ডের রানী এলিজাবেথের একজন ফিলোসফার ছিলেন, অ্যাডভাইজার ছিলেন জন ডি পর্তুগালের রমরমা অবস্থা দেখে, তার প্রবৃদ্ধি বাড়ছে, তার সমাজের রাতারাতি চোখের পলকে তাদের সামাজিক পরিবর্তন হচ্ছে অ্যাক্রস দ্য আটলান্টিকের ওপার থেকে সম্পদ আসা শুরু করেছে, পূর্ব দিকে জাভা পর্যন্ত পর্তুগিজরা ভারতের উপকূলীয় এবং জাভা থেকে সম্পদ আসা শুরু করেছে। পর্তুগালের যে অবস্থা চেঞ্জ হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে ইংরেজদের অর্থাৎ ইংল্যান্ডেরও জাগলো যে আমরাও আমরাও একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করি। ইংল্যান্ড কখনো চিন্তাও করতে পারেনি, কারণ ইংল্যান্ডে তখন মোটামুটি জনসংখ্যা ছিল 25 লক্ষ। 25 লক্ষ জনসংখ্যা 90% গ্রামে বাস করে, এবং যাদের 56% পপুলেশন জীবনের প্রথম বর্ষ জন্ম তারিখ দেখার আগেই তারা মারা যায়। এমন অবস্থায় আলুর জন্য মারামারি হতো। সারা ইংল্যান্ড ছিল একটা কর্দমাক্ত বস্তি মতো এলাকা। এরা পৃথিবীব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে এ কল্পনাও করা যায়নি। এই জন্য জন ডি যখন রানী এলিজাবেথকে বলেছেন যে একটা এম্পায়ার, প্রথম এম্পায়ার শব্দটা, ব্রিটিশ এম্পায়ার শব্দটা তিনি ব্যবহার করেছেন, এম্পায়ার প্রতিষ্ঠা করা হোক, তখন অনেকে হেসেছে, এবং উনি এতটাই অপংক্তীয় হয়ে গিয়েছিলেন, ঠাট্টার হয়ে গেছিলেন, আমাদের ফররুখ আহমেদের মতো উনি অনেকটা অভুক্ত অবস্থায়, নিগৃহীত অবস্থায় মারা যান পরিশেষে। তো যাই হোক, যে কথা বলছিলাম, রালফ ফিচ 1579 সালের দিকে যে স্পেন হয়ে ঘুরে যখন দেখলো যে কোনো রাস্তা হলো না, একটা ব্যবসায়ী ছিল, ভারতে যেয়ে উঠলো। আগেই বলেছি সাউদার্ন কোস্টে পর্তুগিজরা দখল করে নিয়েছে, সেখানে কাউকে জায়গা দেবে না। এই রালফ ফিচ যে উঠলো হচ্ছে আকবরের কাছে, আকবরের সাথে ভিড়ে গেল, এবং পরবর্তীতে আকবরের সম্রাট আকবরের এম্পায়ারে ভারতে রালফ ফিচকে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়, চিঠি করা হয়। আমি যে কথা বলছিলাম যে এই যে 235 বছরের মোগল শাসন, 600 বছরের ইসলামিক যে সালতানাতকে এর আগে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেটা বাকি ছিল, ইসলামের যে মানবিক সাম্য, সৌহার্দ্য, ভ্রাতৃত্বপূর্ণ আচরণ যেগুলো বাকি ছিল, এগুলোকে নষ্ট করেছে অনেকটা আমাদের এই অর্থোডক্স শিয়া অধ্যুষিত শিয়া আইডিওলজিতে প্রভাবিত মুসলিম শাসকরা। এখানে আমি দুই একটা প্রশ্ন রেখে আমি এটা আমার বক্তব্য কনক্লুড করব, যে এই যে 235 বছরে কি আমরা ভারতে যে যুগোপযোগী ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করতে পেরেছি? শিক্ষা ব্যবস্থা কি আমাদের ভারতের জন্য সার্বজনীন করা গিয়েছিল? করা যায়নি। শিক্ষা ব্যবস্থা চালু ছিল, সেখানে ফার্সি চালু ছিল, শিক্ষা ব্যবস্থা চমৎকার ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু ছিল, কোরআন, হাদিস, হেফজ, এগুলো চালু ছিল। কিন্তু যুগের উপযোগী আন্দালুসে যেমন সায়েন্টিফিক একটা চর্চা ছিল, বিজ্ঞানের চর্চা ছিল, এবং নলেজ বেসড কমিউনিটি গড়ার একটা ধারা
চালু ছিল, সেটা কি ভারতে হয়েছিল? হয়নি। কিন্তু অর্থনৈতিক বৈষম্য দূর করা গেছে? করা যায়নি। নারীর প্রতি সম্মানটা করা গেছে? 6,392 জন নারীকে চিতায় পুড়ে মরতে হয়েছে, অথচ এই মাত্র ইয়েতে কি বলে ষষ্ঠদশ শতাব্দীতে, সরি সপ্তদশ শতাব্দীতে, অথচ এর কোনো প্রতিবিধান করছে মুসলমান শাসকরা? করতে পারেনি। এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এটা স্বীকার করতে হবে। এই যে তাহলে হলোটা কি? এই মানবিক বৈষম্যহীন একটা গোষ্ঠী, নারী মর্যাদাহীন একটা গোষ্ঠী এবং অর্থনৈতিক শোষণে চরমভাবে জর্জরিত একটা গোষ্ঠী, এই গোষ্ঠীর সম্মুখে যখন প্রলোভন দেওয়া হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিক, লর্ড ক্লাইভ দিক আর যাই দিক, প্রলোভন যখন দেওয়া হলো, সেই প্রলোভনটাকে লুফে নিল আর একটা গোষ্ঠী, সেটা মুসলমান, সেটা রায়বল্লভ, সেটা মির্জাফর হোক, আর ধর্মীয় পরিচয় যে পরিচয় পরিচিত করি না কেন, এই বঞ্চনা, সামাজিক বৈষম্য, মানবিক অমর্যাদা এগুলো প্রতিষ্ঠিত থাকার কারণে শেষ পর্যন্ত 45 ট্রিলিয়ন ডলার এই 1938 পর্যন্ত ওখান থেকে নিয়ে আসতে পেরেছে। যে সময় শিল্প বিপ্লব, যে সময় ইউরোপিয়ান রেনেসা হচ্ছে, যখন দেশ গঠনের একটা বড় পুঁজির প্রয়োজন ছিল, এই 45 ট্রিলিয়ন পুঁজি ইংল্যান্ড পেয়েছে। আজকে ইংল্যান্ড আজকে যে অবস্থায় আছে, সেই অবস্থাটা হতে পেরেছে ওইখানে। আমি আমার বইতে একটা কোট করেছি, কোটটা লর্ড অ্যালানব্রো এই কোটটা করেছিলেন, উনি স্বীকার করেছেন। ওনাকে বলা হয়েছিল, ইউ নো, ইফ দিস জেন্টলম্যান সাকসিড ইন এডুকেটিং দ্য নেটিভস to the utmost extent of their desire, we should not remain in the country 3 months. আমরা 3 মাস এখানে টিকতে পারবো না। লর্ড এলেনবরো বলেছিলেন, তার জবাবে তার যাকে বলেছিলেন উনি বলছেন, স্যার 3 months ইটস নট 3 উইকস ইভেন, যে 3 সপ্তাহ আমরা টিকতে পারবো না। আর আমাদের বাঙালিদের, আমি সম্মানিত মডারেটর, আর 30 সেকেন্ড আমি শেষ করে ফেলবো। আমাদের ওই সময়কার যে আমাদের সোশিও কনসেপ্ট, কালচারাল আমাদের মনস্তত্ত্ব যেটা ছিল আমাদের বাঙালিদের, বিশেষ করে বাংলাদেশের কথা বলা হচ্ছে, বাঙালিদের কথা বলা হচ্ছে, বৃহত্তর গ্রেটার বেঙ্গল, আমাদের যে জাতীয় মনস্তাত্ত্বিক আবহ যেটা ছিল, যখন ওই যে ডক্টর বারী সাহেব বলেছেন রাইটলি, যে তার বিচার করা হয়েছিল এখানে সংসদে, যখন বিচারের সম্মুখীন হচ্ছিল, তখন লর্ড ক্লাইভ একটা উক্তি করেছিলেন। উক্তিটা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক, কিন্তু অপমানের ভেতরেও আমাদের শেখার আছে অনেক কিছু। উনি বলেছেন, হিন্দুস্তান ওয়াজ অলওয়েজ অ্যান অ্যাবসলিউট ডেসপোটিক গভর্নমেন্ট। দ্য ইনহ্যাবিটেন্টস, স্পেশালি ইন বেঙ্গল, in inferior stations are servile, mean, submissive, and humble. In superior stations, they are luxurious, effeminate, tyrannical, treacherous, venal, and cruel. বাঙালিদের চরিত্র উনি বলেছেন, বাঙালিদের চরিত্র বলেছেন যে যারা দুর্বল অবস্থায় থাকলে, বৈরী পরিবেশে থাকলে এরা খুব তোষামত করে, এরা খুব নম্র ভদ্র, কিন্তু যখনই পরিবেশটা তাদের অনুকূলে চলে যায়, তখন তাদের মতো বর্বর এবং ক্রূর হয় না। আমাদের এই মনস্তাত্ত্বিক আবহ থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি। আজকেও আমাদের দেশ থেকে বিলিয়ন টাকা পাচার হয়ে যাচ্ছে। আজকেও আমরা যারা ক্ষমতার একটু শক্তিশালী, তাদের তোষামত করতেছি। আজকেও আমরা ইনফ্যাক্ট আমি শেষ করে ফেলি, আমরা সেই মানসিকতা থেকে আজকেও বেরিয়ে আসতে পারিনি। আমরা যদি 23শে জুন পলাশী দিবস থেকে শিক্ষা নিতে হয়, তাহলে সেই পলাশী দিবস আসার যে প্রেক্ষাপট ছিল, সাইকোসোশ্যাল অ্যাসপেক্ট, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, এবং আপনারা যে আমার মতো একজন লোকের কথা, নগণ্য ব্যক্তির কথা শুনেছেন, সেজন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।